ইংরেজিতে ডায়ালেক্ট শব্দের বাংলা পরিভাষা উপভাষা। পৃথিবীতে যতগুলি ভাষা আছে সব ভাষারই দুটি রূপ, কথ্য রূপ ও লিখিত রূপ। কথ্য রূপের উপরেই উপভাষা প্রতিষ্ঠিত। সংক্ষেপে বলতে গেলে কোনো একটি ভাষার আঞ্চলিক রূপ হলো ওই ভাষার উপভাষা। ইতিপূর্বের একটি ভিডিওতে আমরা উপভাষা কি, ভাষা উপভাষার মধ্যে সম্পর্ক, উপভাষার বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আমরা একটি ভিডিওতে আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন, ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। পৃথিবীর অন্যান্য ভাষার মতো বাংলা ভাষাও উপভাষায় বিভাজিত। বর্তমানে বাংলা ভাষায় উপভাষার সংখ্যা 5টি: রাঢ়ী, বঙ্গালী, কামরূপী, ঝাড়খণ্ডী ও বরেন্দ্রী উপভাষা। আজকের ক্লাসে আমরা মূলত বাংলা ভাষার একটি উপভাষা রাঢ়ী উপভাষা এবং তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ভিডিওর শুরুতেই বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আমাদের বাংলা ভাষার এই 5টি উপভাষার মধ্যে রাঢ়ী উপভাষার বিস্তার সব থেকে বেশি। শিক্ষিত সমাজের লোকেরা এই উপভাষায় কথা বলে। সারা বাংলায় যে ভাষা আদর্শ হিসাবে ব্যবহৃত হচ্ছে তার উৎস মূলত এই রাঢ়ী উপভাষা। সাহিত্য সংস্কৃতিতে এই ভাষাই সর্বাধিক প্রচলিত। এই উপভাষাটি পশ্চিমবঙ্গের বর্ধমান, বাঁকুড়া জেলার পূর্বাংশ, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় প্রচলিত। এছাড়া বাংলাদেশের বৃহত্তর যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর জেলাতেও এই উপভাষা স্থানীয়ভাবে প্রচলিত। আমাদের মনে রাখতে হবে, এই রাঢ়ী উপভাষা থেকেই আধুনিক প্রমিত বাংলার ভিত্তি গঠিত হয়। এখন আমরা এই রাঢ়ী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি জেনে নেব। প্রথমে আমরা জানব রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। এক্ষেত্রে প্রথম যে বৈশিষ্ট্য রয়েছে, রাঢ়ী উপভাষার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো অকারকে ওকার রূপে উচ্চারণের প্রবণতা। যেমন মন থেকে মন, প্রমাণ থেকে প্রমাণ, তথ্য থেকে তথ্য। এখানে লক্ষ্য করুন, প্রত্যেকটি উদাহরণেই শব্দের শুরুতে অকার ওকার রূপে উচ্চারিত হচ্ছে। পরবর্তী বৈশিষ্ট্য, এই উপভাষায় অভিশ্রুতির ব্যাপক প্রচলন দেখা যায়। এই অভিশ্রুতি হলো ধ্বনি পরিবর্তনের একটি রীতি, যেটি অপিনিহিতির পরবর্তী স্তর। রাঢ়ী উপভাষায় এই অভিশ্রুতির ব্যাপক প্রচলন দেখা যায়। যেমন বলিয়া থেকে বলে, করিয়া থেকে করে, বসিয়া থেকে বসে, আঁকিয়া থেকে একে। এই ধরনের বলে, করে, বসে, একে শব্দের বহুল প্রচলন দেখা যায় রাঢ়ী উপভাষায়। রাঢ়ী উপভাষায় স্বরসঙ্গতিরও প্রয়োগ দেখা যায়। এই স্বরসঙ্গতিও হলো ধ্বনি পরিবর্তনের একটি রীতি, যেখানে দেখা যায় শব্দের মধ্যে অবস্থিত রস্যইকার বা রস্যুকার পরস্পরের মধ্যে স্থান পরিবর্তন করে। যেমন দেশি থেকে দিশি, ইংরাজি থেকে ইংরেজি বা ইংরেজি, এই ধরনের শব্দের প্রয়োগ দেখা যায়। পরবর্তী বৈশিষ্ট্য, চন্দ্রবিন্দুর উচ্চারণ রাঢ়ী উপভাষায় স্পষ্ট। তাই চাঁদ, বাঁশ, কাঁটা, ইট এই সকল শব্দে চন্দ্রবিন্দুর প্রয়োগ রয়েছে। রাঢ়ী উপভাষার আরেকটি বৈশিষ্ট্য হলো তালব্য স্বয়ের উচ্চারণ দন্ত স্বয়ের মতো হয়েছে। যেমন শশী, শশা, নিশি। বানানের ক্ষেত্রে তালব্য স্বয়ের প্রয়োগ থাকলেও উচ্চারণের ক্ষেত্রে এই তালব্য স্বয়ের উচ্চারণ হয় দন্ত স্বয়ের মতো। পরবর্তী বৈশিষ্ট্য, রাঢ়ী উপভাষায় সাধারণ লোকের উচ্চারণের ক্ষেত্রে ল এবং দন্ত ন এর মধ্যে বর্ণ বিপর্যয় ঘটেছে। অর্থাৎ রাঢ়ী উপভাষায় দেখা যায় কোনো শব্দের ল কখনো দন্তন্য রূপে আবার কখনো দন্তন্য ল রূপে উচ্চারিত হয়। যেমন লাউ থেকে নাও, লেবু থেকে নেবু, লেপ থেকে নেপ, নৌকা থেকে লৌকা, গুণ থেকে গুলো। রাঢ়ী উপভাষায় এই ধরনের শব্দের প্রয়োগ দেখা যায়। পরবর্তী বৈশিষ্ট্য, রাঢ়ী উপভাষায় শব্দের শেষে অবস্থিত অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে রূপান্তরিত হয়েছে। যেমন বাঘ থেকে বাঘ, উপকার থেকে উপকার, বট গাছ থেকে বট গাছ। এই সকল শব্দের প্রয়োগ রয়েছে রাঢ়ী উপভাষায়। রাঢ়ী উপভাষার আরেকটি বৈশিষ্ট্য হলো মধ্যস্বর লোপের প্রবণতা। যেমন গামোছা থেকে গামছা, জানালা থেকে জানলা। উদাহরণ দুটিতে লক্ষ্য করুন, গামোছা শব্দে ময়ের সঙ্গে যে ওকার আছে, গামছা শব্দে সেই ওকারের লোপ ঘটেছে। একইভাবে জানালা শব্দে দন্তনয়ের সঙ্গে যে আকার রয়েছে, জানলা শব্দে সেই আকারের লোপ ঘটেছে। অর্থাৎ রাঢ়ী উপভাষায় বিভিন্ন শব্দে এই মধ্যস্বর লোপের প্রবণতা দেখা যায়। এবার আমরা রাঢ়ী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি জেনে নেব। এই উপভাষায় বিভিন্ন কারকের বিভক্তি বিভিন্ন ছিল। যেমন কর্ম ও সম্প্রদান কারকে কে বিভক্তি, অধিকরণ কারকের বিভক্তি ছিল তে এ, করণ কারকে সঙ্গে দিয়ে অনুসর্গ এবং অপাদান কারকে থেকে হতে অনুসর্গ ব্যবহৃত হতো এবং মুখ্য কর্মে বিভক্তিহীনতা দেখা যায়। পরবর্তী বৈশিষ্ট্য, রাঢ়ী উপভাষায় বিভিন্ন কালে
ও বিভিন্ন পুরুষে ভিন্ন ভিন্ন বিভক্তি যুক্ত হতো। যেমন বর্তমানকালের উত্তম পুরুষে ই বিভক্তি, মধ্যম পুরুষে অ, ও এবং প্রথম পুরুষে এ, এন বিভক্তি যুক্ত হয়। যেমন উত্তম পুরুষের একটি উদাহরণ যদি আমরা দেখি, আমরা খেলি, এখানে রস্যই বিভক্তি যুক্ত হয়েছে। মধ্যম পুরুষে যদি একটি উদাহরণ আমরা দেখি, তুমি খেলা করো, এখানে ও বিভক্তি। এবং প্রথম পুরুষের যদি আমরা দুটি উদাহরণ দেখি, সে খেলে, তিনি খেলেন, এখানে এ এবং এন বিভক্তি যুক্ত হয়েছে। এছাড়া অতীতকালের উত্তম পুরুষে আম বিভক্তি, মধ্যম পুরুষে এ, এন, ই বিভক্তি এবং প্রথম পুরুষে অ এবং এন বিভক্তি ব্যবহৃত হয়। যেমন আমি ভাত খেয়েছিলাম। উত্তম পুরুষের এই বাক্যে আম বিভক্তি যুক্ত হয়েছে। তুমি কাল কি পড়েছিলে, এখানে এ বিভক্তি। বা তুই কাল বিদ্যালয়ে গিয়েছিলি, এখানে ই বিভক্তি যুক্ত হয়েছে। আবার প্রথম পুরুষের ক্ষেত্রে আমরা যদি একটি উদাহরণ দেখি, সে ফুটবল খেলেছিল, এখানে অবিভক্তি এবং তিনি খেয়েছিলেন, এখানে এন বিভক্তি যুক্ত হয়েছে। এছাড়াও ভবিষ্যৎকালের উত্তম পুরুষের বিভক্তি ছিল ব, বো ও মধ্যম পুরুষের বিভক্তি ছিল বে, বেন, বি এবং প্রথম পুরুষের বিভক্তি বে, বেন। রাঢ়ী উপভাষায় এইভাবেই বিভিন্ন কালে এবং বিভিন্ন পুরুষে ভিন্ন ভিন্ন বিভক্তির প্রয়োগ দেখা যায়। পরবর্তী বৈশিষ্ট্য, রাঢ়ী উপভাষায় বহুবচন গঠনের ক্ষেত্রে কর্তৃকারকে গুলা, গুলি, গুলো ব্যবহৃত হতো, কিন্তু কর্তৃকারক ছাড়া অন্য সব কারকের ক্ষেত্রে দের বিভক্তি যোগ করে বহুবচনের রূপ গঠিত হতো। যেমন পাখিগুলি কিচিরমিচির করে, ছেলেগুলো খেলা করে। কর্তৃকারকে বহুবচন গঠনের ক্ষেত্রে গুলি, গুলো ব্যবহৃত হয়, কিন্তু কর্তৃকারক ছাড়া যদি আমরা কর্মকারক বা করণকারক দেখি, তাহলে দেখা যাবে সেখানে এই দের বিভক্তি যুক্ত হয়। রাঢ়ী উপভাষায় গৌণ কর্মে কে বিভক্তি এবং মুখ্য কর্মে শূন্য বিভক্তির প্রয়োগ দেখা যায়। যেমন আমরা যদি এই উদাহরণটি দেখি, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে শিশুকে এটি গৌণ কর্ম, এখানে কে বিভক্তি যুক্ত হয়েছে এবং চাঁদ মুখ্য কর্ম, এখানে শূন্য বিভক্তির প্রয়োগ রয়েছে। এছাড়া রাঢ়ী উপভাষায় রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে আরেকটি বৈশিষ্ট্য হলো সামান্য অতীত বোঝাতে প্রথম পুরুষের অকর্মক ক্রিয়াপদে ল বিভক্তি এবং সকর্মক ক্রিয়াপদে লে বিভক্তির প্রয়োগ। যেমন সে গেল, বাক্যটিতে গেল এটি একটি অকর্মক ক্রিয়াপদ, এখানে ল বিভক্তি যুক্ত হয়েছে। এবং সে বইটি দিলে, সে কাজটি করলে, এই উদাহরণ দুটিতে দিলে, করলে এই দুটি হলো সকর্মক ক্রিয়া এবং এখানে এই লে বিভক্তির প্রয়োগ রয়েছে। অর্থাৎ রাঢ়ী উপভাষায় সামান্য অতীত বোঝাতে প্রথম পুরুষের অকর্মক ক্রিয়াপদে ল বিভক্তি এবং প্রথম পুরুষের সকর্মক ক্রিয়াপদে লে বিভক্তির প্রয়োগ দেখা যায়। তো এই ছিল রাঢ়ী উপভাষা ও তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। রাঢ়ী উপভাষার নিদর্শন বা রাঢ়ী উপভাষার উদাহরণস্বরূপ এই দুটি উদাহরণ এখানে উল্লেখ করা হলো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর ভাষাতত্ত্বের এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।